আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও। আমি এবং আমার সাথে আছে আমির ভাই। আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ড থেকে। আমির ভাই 2 মাস আগে না 2 মাস আগে ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডে এসেছেন। তো আমির ভাইকে নিয়ে গত আপনাদের সাথে 3টা ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওগুলোতে আপনাদের অনেক পরিমাণ কমেন্ট এবং কি ইনবক্সে মেসেজ এসেছে যে আমির ভাই এই ক্রোয়েশিয়াতে কি কাজ করতেন এবং কি আপনারা মনে করেন কি যে কাজ করতে ওই কাজের সুযোগ সুবিধা যা বিস্তারিত সব আপনাদের সাথে আজকে ভিডিওতে আলোচনা করবো। সো মাই ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যারা ইউরোপের সেনজেনভুক্ত অথবা ইউরোপের অন্যান্য দেশগুলোতে আছেন, ফ্লাইট অথবা বাস টিকেটে আপনারা এক দেশ থেকে আরেক দেশে বন্ধু বান্ধব সহ বা নিজে বা কোনো কাজে বা ডকুমেন্টসের কাজে যেই কোনো এক শহর থেকে আরেক শহরে ঘুরতে যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া পেজ থেকে নক করেন। আপনারা এই পেজ থেকে টিকেট প্লাস কিভাবে যাবেন A to Z গাইডলাইন পাবেন। বিভিন্ন সময় আর কি রাত্রে ডেলিভারি দিলে একটু প্রবলেম হইতো, দেখা যাইতেছে ওখানে লোকাল যেই ছেলেগুলো ছিল ওরা আর কি একটু সমস্যা করতো, টাকা অনেক সময় অর্ডার করে টাকা দিত না। আচ্ছা, আবার অনেক সময় এরকম হয় যে অর্ডার করে মানে বিষয়টা হচ্ছে কি ক্যাশ টাকার অর্ডারটা এরকম হয়ে থাকে, যেমন আমি আমার নিজের মানে অনলাইনে একটা কাস্টমার একটা রেস্টুরেন্টে অর্ডার করছে, অর্ডার করার পর অর্ডারটা রেস্টুরেন্টের কাছে যায়, তারপর যেই অ্যাপস এর মাধ্যমে যেই কুরিয়ার অ্যাপস এর মাধ্যমে অর্ডার করে, যেমন গ্লোবো বা ওইখানে ওল্ড, হ্যাঁ এগুলোর মাধ্যমে অর্ডার করে, ওই ওল্ড বা গ্লোবো ওদের মাধ্যমে একটা কুরিয়ার খুঁজে, তারপর কুরিয়ার খুঁজে ওই কুরিয়ার গিয়ে খাবারটা রেস্টুরেন্ট থেকে রিসিভ করে। রিসিভ করার সময় রেস্টুরেন্টকে নগদ টাকা পে করতে হয়। এটা হয়তো বা ক্রোয়েশিয়াতে তারা মানে কোম্পানি পেমেন্ট করে দেয় ওই দোকানকে, বাট আর অন্যান্য দেশগুলোতে কি নিজের টাকা ক্যাশ টাকা মানে পেমেন্ট করতে হয় দোকানে। আমি একজন কুরিয়ার আর কি, এই কুরিয়ার যে আমি একটা দোকানে গিয়ে টাকাটা দিলাম, আমার খাবারটা দিল, আমি কুরিয়ার যে ক্লায়েন্ট মানে কাস্টমারকে নিয়ে খাবারটা দিলাম, দেওয়ার পরে কি হয় ওই কাস্টমারকে যদি আমি খুঁজে না পাই, ওই কাস্টমার যদি খাবারটা রিসিভ না করে, তাহলে সম্পূর্ণ কিন্তু কি আমার নিজের টাকা দিয়ে আমি কিনছি না, আমি খেয়ালাই আমার মায়ের শেষ, এরকম হয়ে থাকে। আর না হয় আরেকটা বিষয় করা যায়, এই খাবারটা যদি আমি রেস্টুরেন্টে গিয়ে যদি ফেরত দেই তাহলে যে আবার ওই টাকাটা আমি ফেরত নিতে পারি। এখন 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যে আমি একটা ডেলিভারি করছি, করার পরে আমি কি আবার 10 কিলোমিটার আমার ফুয়েল খরচ করে আমি যাবো এই টাকাটা ওঠানোর জন্য? তখন দেখা যায় কি করবো, বন্ধু বান্ধব মিলে খেয়ালাই শেষ। এটা হয়ে থাকে 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা সমস্যা হয়ে থাকে কি, রাত্রেবেলা অনেকে ড্রিঙ্কস করে অর্ডার দেয়, দেওয়ার পরে তারপর খাবার নিয়ে গেলে ক্যাশ টাকা, তখন যায় দেখা যায় মারধর করে বা টাকা দিতে চায় না বা মানে ঝামেলা করে, এরকম হয়ে থাকে আর কি। এটা গেল আর কি। আর আপনি যখন ছিলেন তখন তো গরমের সময় ছিলেন আর কি। হ্যাঁ, এই যে এখন পোল্যান্ডে যেরকম ঠান্ডা, এরকম ঠান্ডা পড়ে ক্রোয়েশিয়াতে আপনার জানার মতে? আমি যতটুকু জানতে পারছি যে মানে বিভিন্ন শহরে হচ্ছে এক এক রকমের হচ্ছে ঠান্ডা রকম, কিন্তু জাগরিবে তারপরে বিভিন্ন শহরে এগুলাতে তুষারপাত হয়। কিন্তু আমি ছিলাম হচ্ছে রিয়েকা 1 মাস, তো ওই রিয়েকায় শুনছিলাম যে 3-4 বছর যাবত মানে তুষার হয় না। এমনি অন্যান্য সিটি গুলোতে হয়, মানে এখানে আর কি বৃষ্টি হয় না, আর বৃষ্টি হয় মানে এই তুষার হয় না আর কি। বুঝতে পারছি। তো আপনার মোটামুটি মনে করেন ঠান্ডার সময় ইউরোপের প্রত্যেকটা দেশের মধ্যেই মানে স্কুটার অথবা সাইকেল দিয়ে ডেলিভারি করতে অবশ্যই কষ্ট হয়। তো ওই ক্ষেত্রে যদি আপনার ড্রাইভিং জানা থাকে তখন আপনি গিয়ে দেখা যায় 4 চাকার গাড়ি নিয়ে তখন ডেলিভারি করতে পারেন আর কি। এই হচ্ছে আমি মনে করি যে ইউরোপে স্কুটার আর হচ্ছে গিয়ে মানে ওই সাইকেল দিয়ে ডেলিভারি শীতের সময় না করাটাই ভালো, কারণ কি বাঙালিদের আমাদের আমরা এই কালচারের সাথে ম্যাচ করতে পারি না, তেমন ঠান্ডা মানে সহনশীলতা না, কারণ আমরা এত ঠান্ডা সইতে পারি না। এই যে এখন আমরা এখানে বসে আছি, বাংলাদেশ হয়তোবা এই সময়টা তো কত 25 বা 27 এরকম চলতেছে, আপনি গেলে অথবা 20 এরকম 22, কিন্তু আমরা এখানে যে বসে আছি মনে হয় 5 ডিগ্রি বা 4 ডিগ্রি এরকমের মধ্যে আছে, কিন্তু আমরা কি এখন সহায় নিতেছি, তবুও মানে চলতেছে আর কি। তো যাই হোক, আপনি কি আর আপনারা জানার মতো আর কোনো নতুনদের জন্য মনে হয় যে ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে যে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে, বা এগুলো এখন যদি আমি জানাই দেই এগুলা তারা পরিবর্তন করে নিলে হয়তো বা আরো বেশি টাকা ইনকাম করতে পারে? হ্যাঁ, এরকম টাইপের কোনো কিছু আছে আপনাদের? একটা কথাই বলবো সবাইকে, যদি ক্রোয়েশিয়াতে আসেন তো সবাই একটাই কাজ করবেন, ফার্স্টে আইসা কেউ অন্য কোনো দেশে মুভ করবেন না, ফার্স্টে আসার পরে টিআরসি কার্ডটা কমপ্লিট করবেন। এখন আপনি আপনার পরিচিত লোকের কাছে আসুন, আর হইতেছে যে কোনো সাপ্লাই কোম্পানিতে আসুন, যেই কোম্পানিতে আসুন না কেন আগে ডকুমেন্ট কমপ্লিট করবেন, কারণ ডকুমেন্ট ছাড়া আপনি ইউরোপে কোনো দেশেই বৈধভাবে থাকতে পারবেন না, কারণ বৈধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের এই ক্রোয়েশিয়া আসার পরে সবচাইতে মূল্যবান থাকবে হচ্ছে আপনার টিআরসি ছাড়া আপনার কোনো দাম নেই। আপনি অন্য কোনো দেশে যাবেন, ওই যে আপনার যেই ভিসাটা হবে 46 দিনের ভিসা যেটা থাকে আর কি, 46 দিনের ভিসা আপনার
অন্য কোনো দেশে যেতে যেতে বা আপনি বাংলাদেশ থেকে আসতে আসতে আপনার ভিসা শেষ হয়ে যাবে। কিন্তু আপনার যদি টিআরসি কার্ডটা থাকে তাহলে মিনিমাম আপনার ওই টিআরসি কার্ডের মেয়াদ থাকবে 8 থেকে 9 মাস। 1 বছরের টিআরসি দেয়, তো ওইখানে দেখা যাইতেছে আপনি 2-1 মাস কাজ করলেন বা ঘুরলেন গেলেন, হ্যাঁ বুঝলেন, তো ওই সময়টা চলে যেতে পারে। তো তাও আপনার 7 থেকে 8 মাস সময় থাকবে হাতে, তো তখন আপনি অন্য কোনো দেশে আসা যাওয়া করতে পারবেন, বা আপনি একটা দেশে গিয়ে কিন্তু হুট করে কিছু করতে পারবেন না। আমি যে পোল্যান্ড আসছি, আমি পোল্যান্ডে এসে যে আমি সাকসেস হব বা কি আমি এখানে এসে যে ফিক্সড হব তার কোনো গ্যারান্টি নাই। তার জন্য আমি আমি হাতে সময় নিয়ে আসছি, আসার পরে দেখছি যে আমার হাতে সময় আছে, যেমন এখন আপনার টিআরসি আছে। হ্যাঁ, এখন আমার টিআরসি আছে, আমি মুভ করতে পারবো যে কোনো দেশে, কোনো সমস্যা নাই। কিন্তু যার টিআরসি নাই, যদি ভিসা মেয়াদ নিয়ে আসে বাই এনি চান্স, বা কার্ড আছে 2 মাস 1 মাস মেয়াদ আছে, 2 মাস 1 মাস কার্ডের মেয়াদ আছে, তো আইসা পড়লো অন্য কোনো দেশে, তখন ওই দেশে কাগজ হইলো না বাই এনি চান্স, তখন সে অন্য কোনো দেশে মুভ করতে পারবো না। সেটাই, তখন তার দেশে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অবৈধ। এটা একটা। আরেকটা হচ্ছে আপনার মনে করেন যে ফুড ডেলিভারি ক্রুশিয়াতে করা অবস্থায়, ওখানে কি আপনার লাইসেন্স প্রয়োজন হয়? যেমন মোটরসাইকেল বা স্কুটি। হ্যাঁ অবশ্যই, গাড়ি চালাতে হলে লাইসেন্স প্রয়োজন হয় সব দেশেই, স্কুটি আর কি, স্কুটি। হ্যাঁ, কিন্তু দেখা যাইতেছে আমাদের বাংলাদেশের লাইসেন্স হচ্ছে আমি ব্যবহার করতাম ওইখানে, তো ওইখানে আবার 90 ইউরো আর কি, 90 ইউরো দিয়ে হচ্ছে 7 থেকে 8 দিনের ভিতরে লাইসেন্স করা যায় ওইখানেই। হ্যাঁ, এখন সেইটা হচ্ছে বাংলাদেশেরটা জমা দিলে থাকতে হয়, মানে বাংলাদেশের থাকতে হবে। হ্যাঁ, অরিজিনাল লাইসেন্স থাকতে হবে। ওই লাইসেন্সটা ওখানে জমা দিলে ওরা চেক করবে অনলাইনে। আচ্ছা, হ্যাঁ, এটা কি অরিজিনাল নাকি ফেক? অরিজিনাল না ফেক, তো ওইটা চেক করার পরে 90 ইউরো দেওয়ার পরে আছে বলে নতুন, মানে তারা রিপ্লেস করে দেয় আর কি, কোনো পরীক্ষা দেওয়া লাগে না। বাংলাদেশটা নিয়ে নিবে, বাংলাদেশটা নিয়ে রেখে দিবে। আচ্ছা, আর তাদেরটা দিয়ে দিবে। যখন আপনি বাংলাদেশে ব্যাক যাবেন তখন কি আপনি চাইলে আবার আপনারটা মানে নিয়ে ওদেরটা জমা দিয়ে যেতে পারবেন না? মানে ক্রুশিয়ার যেটা আছে ওটা নিয়ে আপনি চলে গেলেন না, ক্রুশিয়ারটা নিয়ে চলে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর বাংলাদেশি লাইসেন্সটা যদি রাইখা দেয় তারা, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা বাংলাদেশে গিয়ে আবার উঠে নিতে পারবো, ওইটা সমস্যা হইব না। তার জন্য আর কি, আর ইউরোপের একটা লাইসেন্স হওয়া মানে অনেক কিছু। কারণ আমি এই জিনিসটা খুবই মানে বলতে গেলে মানে উপলব্ধি করতেছি যে আমি একটা সুযোগ, আমি একটা সুযোগ আর কি হারা করছি। আমাকে বলছিল যে ক্রোয়েশিয়াতে আমার লাইসেন্সের জন্য জমা দেওয়ার জন্য কয়েকটা খুবই রিলেটিভ বলতে গেলে আমাদের ভাই ব্রাদার যারা স্কুটি চালাইতো, আমাদের অন্য কোম্পানি আর কি, আমাদের কোম্পানি না অন্য কোম্পানি, তো আমাদের অনেক রিকোয়েস্ট করতো যে ভাই আপনার লাইসেন্স অরিজিনাল লাইসেন্স আছে, আপনি কেন জমা দিতেছেন না? হ্যাঁ, অন্য অনেকের লাইসেন্স নাই, জমা দিতেছে না, ঠিক আছে, কিন্তু আপনার লাইসেন্স আছে, আপনি জমা দেন না কেন? 90 ইউরোর ব্যাপার, সময় আছে করবো, হ্যাঁ এখন না পরে করবো না। তো এই করে হেলাফেরা আর কি আমি জিনিসটা ফেস করলাম। কিন্তু আমার কাকা বলছিল, আমার হচ্ছে সুইডেনে এক কাকা থাকে, তো সে বলছিল একটা কথা যে তোমার লাইসেন্সটা যদি তুমি করে নাও, এই 90 ইউরো তোমার 9 লক্ষ টাকার কাজ করবে। ঠিক আছে, এই কথাটা এখন আমি মনে করতেছি আর কি। যাই হোক, কারণ এখন পোল্যান্ডের কতটা হার্ড এটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, পোল্যান্ডে লাইসেন্সটা অনেকটাই হার্ড। যাই হোক, আল্লাহ পাক কি আপনার একটা ব্যবস্থা করবে। নতুন যারা যাবে ক্রোয়েশিয়াতে, তারা লাইসেন্স করার ক্ষেত্রে এরকম পরীক্ষা দেওয়া লাগে বা কোনো কিছু করার আগে? ক্রোয়েশিয়াতে না, ক্রোয়েশিয়াতে লাইসেন্স, যাদের লাইসেন্স নাই, বাংলাদেশে লাইসেন্স না থাকলে তাহলে তাদের জন্য ওইখানকার সিস্টেমে হয়ে থাকে, যেরকমটা হয়ে থাকে আর ওইখানে সিস্টেমে দেখা যায় বিভিন্ন ফাঁকফোকর থাইকা থাকতে পারে। কিন্তু আমি যতটুকু জানি ইউরোপের আইনগুলো খুব একটু টাফ, কারণ অনেক অনেক কঠিন। তারা কোনো সুযোগ দেয় না বা দুর্নীতির কোনো সুযোগ নেই, যে বাংলাদেশে দুর্নীতি কইরা একটা জিনিস কইরা ফেলবেন করা যায়, কিন্তু এখানে সেটা করা সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন সাপ্লাই কোম্পানির আন্ডারে গিয়ে যে 2000 টাকা টার্গেট ফিল আপ করতে বলে, স্যালারি যে একটা হুমকি এরকম কিছু আর কি, তো চাইলে কি আপনি চেঞ্জ করে কি কোনো একটা এজেন্সি সিস্টেমে, এজেন্সির কাছে চলে যাওয়া যায় না? বা ওখানে আদার্স কোনো কোম্পানি নাই যে কোম্পানিগুলো আন্ডারে মানে আমি যত ইনকাম করলাম অত পেলাম, জাস্ট তাদেরকে একটা পার্সেন্টেজ দিলাম, ট্যাক্স টুক্স আমারটা আমি দিলাম, এরকম? এখন মূলত বিষয় হচ্ছে কি, মানে বাঙালি যে আমাদের বাঙালি যে কোনো জায়গায় আছে, এখন এই কথাটা বললে হয়তো অনেকে খারাপ মাইন্ডে নিতে পারেন বা ভালো মাইন্ডে নিতে পারেন, ঠিক আছে, বাঙালি আছে মানে সব জায়গায় দালালি আছে, ঠিক আছে, এই জিনিসটা সব জায়গায় আছে। তো এই কারণে আমি খেয়াল করে দেখছি, অনেকের সাথে কথাবার্তা বলছিলাম, তো বলার পরে তারা এক একজন এক এক রকম কথাবার্তা বলে। কেউ বলে হ্যাঁ 300 ইউরো দাও, হ্যাঁ আমি তোমার একটা আইডি খুলে দিব, বা একটা কোনো অন্য কোনো জায়গায় চাকরি ব্যবস্থা করে দিতে পারবো, বা পারমিট নিয়ে দিতে পারবো, যত ইনকাম করবো ততই তোমার এই, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তো আমার এরকম ট্রাস্ট হয় নাই, কারণ আমি চিন্তা করছি যে হ্যাঁ আমি তাকে চিনি না, জানি না, আমি 300 ইউরো 400 ইউরো দেওয়ার পরে হ্যাঁ সে যদি আমার টাকাটা মাইরা দেয়, বা আমি তারা কিভাবে ধরবো, বা
কি বলবো। হ্যাঁ, এখানে নাকি আমার কোনো আত্মীয় স্বজন আছে, নাকি আমার কোনো ভাই ব্রাদার আছে, এরকম না। হ্যাঁ, না থাকলেও তারপরে দেখা যাইতেছে আমার যে নিচ্ছে আমার প্রুফ কি, আমি যে টাকাটা দিছি তার প্রুফ কি। আর তারা এমন ভাবে বলে যে আগে টাকা দিতে হবে, তো আগে টাকা দিলে তো আমি তাদের কোনো প্রুফ নিতে পারতাছি না। তো দ্যাটস ওয়াই আমি এইসবের ভিতরে যাই না। উপায় অবশ্যই আছে, কারণ বাঙালি যেহেতু আছে উপায় অবশ্যই আছে, কোনো কিছুই ঘাবড়ানোর কিছু নাই সেখানে। সেক্ষেত্রে টাকার প্রয়োজন আর কি। যাই হোক, ভিডিওটা আমরা এখানে শেষ করব। পরবর্তী পার্টে আমরা মানে পোল্যান্ড ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডে কিভাবে আসছে বা কেন চলে আসছিল বিস্তারিত আগে তো ভিডিও শেয়ার করেছিলাম, বাট তবুও সংক্ষিপ্ত আকারে পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে, আর আপনাদের কি জানার আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।